কাল দেশে আসছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ভারত সিরিজের দল ঘোষণা এ সপ্তাহেই। আজও মিরপুরে টি-20 দলের ক্রিকেটারদের অনুশীলন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ক্রিকেট প্রসঙ্গ, ভারত সফর সামনে রেখে আজও মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দু-এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে টেস্ট সিরিজের স্কোয়াড। এদিকে ছুটি শেষে কাল দেশে ফেরার কথা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। এইসব বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার মাহবুব রিমন। অনুশীলন হয়েছে, তবে চলতি মাসের 4 তারিখ থেকে যে অনুশীলন শুরু হয়েছে, অর্থাৎ 7 দিন পরে আজকে কিন্তু একেবারে ভিন্ন রকম একটা অনুশীলন হয়েছে। বিশেষ করে যারা সাদা বলের বিবেচনা, অর্থাৎ ভারতের বিপক্ষে যে টি-20 ফরম্যাটের বিবেচনায় যে সমস্ত ক্রিকেটার রয়েছেন তারা শুধুমাত্র রানিং করেছেন, ব্যাটিং একেবারেই কেউ করেননি। মোটে 2 ক্রিকেটার করেছেন, সে খবর তো জানাবো। তবে এই মুহূর্তে আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের আগ্রহ এবং ব্যস্ততা। জানেন যে ভারতের বিপক্ষে টেস্ট এবং যে টি-20 সিরিজ রয়েছে, সেই সিরিজকে সামনে রেখে আজ বিকেলে কিংবা আগামীকাল বাংলাদেশের দল ঘোষণা হতে পারে। এবং আমরা যখন এই লাইভটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার ঠিক আগ মুহূর্তে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছি তিনি একবার হন্তদন্ত হয়ে ঢুকেছেন, কারণ তারও আগে বিসিবির যিনি সভাপতি ফারুক আহমেদ তিনি ঢুকেছিলেন এবং যেই 3 নির্বাচকরা রয়েছেন, অর্থাৎ লিপু, হান্নান এবং রাজ্জাকের যে নির্বাচক প্যানেল, তারাও কিন্তু ঢুকেছেন এবং বিসিবির সভাপতির সঙ্গে তারা একটা বৈঠকে বসেছেন এবং এই বৈঠক থেকে আসলে চূড়ান্ত হবে বাংলাদেশ দলটা কেমন হবে। যতদূর আমরা জানতে পেরেছি, পাকিস্তানের বিপক্ষে সবশেষ যে টেস্ট, সেই দলটাই হয়তো বা অপরিবর্তিত থাকছে, কারণ 16 সদস্যের সেই দলই কিন্তু যেভাবে পারফর্ম করেছে বাংলাদেশ দল, পরিবর্তনের খুব একটা সুযোগ নেই, খুব একটা ব্যবচ্ছেদেরও সুযোগ নেই। জানেন যে সব ঠিক থাকলে আগামীকাল চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আগামীকাল রাত 10টায় চান্ডি বাংলাদেশে আসছেন এবং তার অধীনেই কিন্তু 13 তারিখ বাংলাদেশ দলের যে অনুশীলন, সেই অনুশীলন শুরু হবে। এবং সেই হিসেবে, অর্থাৎ আমরা যদি 2-2 4 মেলাই, তবে ভারত সিরিজেও কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে যে থাকছেন সেটা মোটামুটি কিন্তু বলেই দেওয়া যায়। তবে এরপরও কিন্তু অনেক যদি কিন্তু রয়েছে, অর্থাৎ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা কথা হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতির দায়িত্বে আছেন ফারুক আহমেদের ওপর এবং তার যেই বোর্ড, সেই বোর্ডের ওপর যে মিটিং চলছে, সেই মিটিং শেষে বিসিবির যিনি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সব ঠিক থাকলে হয়তো বা আগামী 1 ঘন্টা 45 মিনিট পর, অর্থাৎ 3টা নাগাদ তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে সেই কথা যে দল কেমন হবে সেটা তো থাকবে, তবে সেখানে কিন্তু তিনি দল ঘোষণা করবেন না, এটা নিশ্চিত। এবার যদি আজকের অনুশীলনের কথা একেবারে শুরুতে বলছিলাম, টানা 7 দিন বাংলাদেশ দল অনুশীলন করেছে, ব্যাটিং এবং বোলিং করেছে চলতি মাসের 4 তারিখ থেকে। তবে আজকে কিন্তু টেস্ট দলের সম্ভাব্য বিবেচনায় থাকা যত ক্রিকেটার রয়েছে সবাইকে ছুটি দিয়েছে। শুধুমাত্র যারা সাদা বলের বিবেচনা রয়েছেন টি-20 ফরম্যাটের ক্রিকেটাররা আজকে শুধু রানিং করেছেন। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের অনুশীলন এবং বাংলাদেশের দল ঘোষণার সবশেষ আপডেট। ভারত সিরিজের আগে বাংলাদেশ দলের অনুশীলন এবং দল ঘোষণার বিস্তারিত জানাতে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। যাব পরের খবরে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলিং আক্রমণ বাংলাদেশের। পেসারদের উত্থানে উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এর পেছনে লোকাল কোচদেরও বড় কৃতিত্ব দিয়েছেন তিনি। নিউ সেন্সেশন নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন সুজন। এখন যেটা চায় যে হি ইজ এগ্রেসিভ, ও চায় পেস। এই যে মানে ওর সাথে যখনই কথা বলবেন আপনি বুঝতে পারবেন ও পেসটাকে হি লাইকস। যে ছেলেরা 3 বছর আগে তো টেনিসের ক্রিকেট খেলতো, সে এখন টেস্ট ম্যাচে বল করছে, দ্যাটস আমাদের জন্য বিগ পাওয়া আমার মনে হয়। সুতরাং আমি মনে করি যে নাহিদ ইজ লার্নিং এভরিডে। আমার মনে হয় যে ওর জন্য একটা লম্বা ফিউচার পড়ে আছে। মানে আমাদের জন্য খুব এক্সাইটিং একটা ব্যাপার যে ওর মতন একটা ফাস্ট বোলার দলে আছে। নাহিদ যাতে ওভার স্ট্রেচ না হয়, ওভার ট্রেনিং না করে, ওভার বোলিং না করে, যাতে আমরা ওকে ফিট রাখতে পারি। দক্ষতা বাড়াতে জাতীয় দলের সাবেক 2 পেস বোলিং কোচ ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের অবদান অনস্বীকার্য। তবে পেসারদের ন্যাশনাল টিম সার্কিটে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লোকাল কোচদের। এতদিন উপেক্ষিত থাকলেও ক্রিকেট বোর্ডের পরিবর্তিত প্রেক্ষাপটে স্বীকৃতি পেতে শুরু করেছেন তারা। আমাদের ফাস্ট বোলিং ইউনিট এখন ওয়ান অফ দ্য মানে এটা আমি খালি এই 3 জনের কথা বলছি না,
যারা খেললো, আমি বলবো যারা ফার্স্ট বলি তানজিম সাকিবের কথা যদি বলি, দে আর অল কামিং আপ, মানে আমার মনে হয় যে তারা অল কম্পিটিটার্স। যদি আমরা তাদেরকে ধরে রাখতে পারি, তাদের ফিটনেস, তাদের পারফরমেন্স, তাহলে আমাদের 8-10 বছর কিন্তু ফাস্ট বোলিং অত চিন্তা করতে হবে না। টাইমের ব্যাপার, এটা হঠাৎ একদিনে চেঞ্জ হয় নাই। মানে আপনি যদি দেখেন যে আমাদের ডেভেলপমেন্ট থেকেই আস্তে আস্তে করে প্লেয়ার ডেভেলপ হয়ে আসছে, প্রতিটা প্লেয়ারকে যদি দেখেন সবাই কিন্তু ডেভেলপ স্কোয়াড থেকে আস্তে আস্তে বাংলাদেশের পাইপলাইন ধরে আসছে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, এবাদত, হাসান, নাহিদ, তানজিম সাকিব, খালেদরা আছেন জাতীয় দলে। পাইপলাইনে থাকা মুশফিক হাসান, রিপন, রাজা, মুগ্ধ, বর্ষণ, মারুফরাও আছেন আলোচনায়। তাই বলাই যায় অন্তত পেস আক্রমণ নিয়ে আশাবাদী হতেই পারে বাংলাদেশের ক্রিকেট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। উপলব্ধি হয়েছে দায়িত্ব নেয়ার, তবে 22 গজের খেলায় প্রতিদিন যে পারফর্ম করা সম্ভব নয় সেটাও মনে করিয়ে দিলেন লিটন কুমার দাস। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের গল্প আর না বাড়িয়ে মনোযোগ দিতে চান ভারত সিরিজে। চ্যালেঞ্জিং হবে, তবে আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য টিম টাইগারের। চিন্তায় আছে কোকাবুরা আর এসজি বলের পার্থক্যের বিষয়টাও। চনমনে মেজাজ আর মুখে হাসি নিয়ে সংবাদ সম্মেলনে লিটন করলেন খুনসুটিও। না ভাই, কোক আমারও চলে মাঝে মাঝে। দীর্ঘ 27 মাস পর সেঞ্চুরির দেখা পান রাওয়ালপিন্ডিতে। অভিষেকের 1 দশকেও ধারাবাহিক নন লিটন। এই নিয়ে সমালোচনা হয় প্রতিনিয়ত। লিটনও নিজেকে আড়াল করে রাখেন গণমাধ্যম আর সমর্থকদের কাছ থেকে। তবে এবারের পাকিস্তান সিরিজে উপলব্ধি করেছেন নিজের দায়িত্বের জায়গা, পরিশ্রম করছেন, আছে আরও ভালো করার চেষ্টাও। তবে নিন্দুকদেরও মনে করিয়ে দিলেন মানুষ তিনি যন্ত্রণা। 10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে? সো এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে, আমি মানুষ, আমার দ্বারা মিস্টেক হতে পারে। আর সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করার। একটাই ওয়ে আছে আমাদের ভালো করা, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসের পরিশ্রম করার এবং চেষ্টা করেছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। কদিন বাদেই ভারতের মাটিতে আতিথ্য নেবে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের মধুচন্দ্রিমা থেকে তাই বের হতে চান লিটন। সফরটা চ্যালেঞ্জিং হবে জানেন, চিন্তায় আছে কোকাবুরা আর এসজি বলের পার্থক্যটাও। ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বোলারদের বলই ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছেই, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। এদিন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন লিটন। আপাতত পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না, বরং নিজের আগ্রাসী ব্যাটিংটাকেই উপভোগ করছেন বলে দাবি লিটন কুমার দাসের। না খেলি টিমের স্কোরবোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো। সো আমি এইভাবে খেলতে চাই আর কি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে টেস্ট সিরিজ নিয়ে যখন ব্যস্ত সবাই, তখন টি-20-র প্রস্তুতি সারছেন তাওহিদ হৃদয়। মঙ্গলবার একাডেমি গ্রাউন্ডে লম্বা সময় গ্রানাইটের উইকেটে ঘাম ঝরান এই ব্যাটার। কেবল ব্যাটিং অনুশীলন নয়, কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন হৃদয়। বিদেশি কোচরা যখন ছুটিতে, তখন এই ব্যাটারের ক্লাসে দেখা গেছে আরেক উঠতি হার্ড হিটার জিসান আলমকে। লঙ্গার ভার্সন, রেড বল আর ধৈর্য, এসব যাদের পছন্দ নয় তাদের অপেক্ষা করতে হবে আরও 1 মাস। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের পর 3 টি-20। আপাতত সব আলোচনা টেস্ট নিয়ে হলেও অনেকটাই আড়ালে ঘাম ঝরিয়ে যাচ্ছেন 20 ওভারের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়। কোচিং স্টাফ ছুটিতে, লোকাল কোচরাও ব্যস্ত টেস্ট স্কোয়াড নিয়ে। তার মাঝেই ইনডোরে গ্রানাইটের উইকেট আর বোলিং মেশিন দিয়ে বড় শটের পসরা বসাচ্ছেন 2020 সালে যুব বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার। শর্ট বল আর বাউন্সারের সামনে পুল শট। এদিনের অনুশীলনে হৃদয় গুরুত্ব দিয়েছেন এগুলোকেই। ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না, উল্টো 23 বছরের এই ক্রিকেটারের কোচিং করাতে হয়েছে তারই অনুজ জিসান আলমকে। আন্ডার-19-এর পর এইচপির হয়ে সবশেষ অস্ট্রেলিয়া সফরে আলো কেড়েছেন জিসান। সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের সন্তান এরই মধ্যে আলোচনায় তার মারকুটে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। টপ এন্ড টি-20-তে টাইগার টপ অর্ডাররা ব্যর্থ হলেও জিসান ছিলেন ধারাবাহিক। ইনডোরে জিসানের কোচের ভূমিকায় এদিন তাওহিদ হৃদয় সিনিয়রের কাছ থেকে টিপস নিয়ে কাজ করেছেন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে।
দুই হার্ড হিটারের নেট সেশনে বেশ উত্তপ্ত ছিল হোম অফ ক্রিকেটের ইনডোর। হৃদয় এখন টি-20 দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার। ভারত সিরিজে জিসানের অভিষেক হয়ে যাবে কিনা সে প্রশ্নও অবান্তর নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনের কার্যক্রম অধিক সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে দেশের 42 ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সভাপতিদের অব্যাহতি দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 এর 22 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনে উল্লেখযোগ্য হলো ব্যাডমিন্টন, টেনিস, ভলিবল, হ্যান্ডবল, জিমন্যাস্টিক্স, কারাতে, তায়কোয়ান্দো, শুটিং স্পোর্টস ফেডারেশন। তবে ফিফার নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় নিয়ে ফুটবল ফেডারেশনকে এই প্রজ্ঞাপনের আওতার বাইরে রেখেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে গেল মাসে নাজমুল হাসান পাপনকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় ফারুক আহমেদের কাঁধে। নারীদের টি-20 বিশ্বকাপ সরে যাওয়ার পর এবার নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে। অক্টোবরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ খেলতে ঢাকায় আসার কথা প্রোটিয়াদের। তবে নিরাপত্তা শঙ্কায় তারা বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সিরিজটি গুরুত্বপূর্ণ হওয়ায় দলের ক্রিকেটারদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেয়নি বোর্ড। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা ও পরামর্শের পর আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। গেল 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। বিসিবি সভাপতির চেয়ারে পরিবর্তন সহ নড়ে গেছে অনেক ফেডারেশন প্রধানের জায়গা। নিরাপত্তার শঙ্কা ও বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ থেকে এরই মধ্যে সরে গেছে নারীদের টি-20 বিশ্বকাপও। নতুন করে শঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অক্টোবরে বাংলাদেশ সফর নিয়ে। আগামী মাসে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন এই সিরিজ নিয়ে আবারও ভাবতে হচ্ছে প্রোটিয়াদের। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে টাইগাররা। আগামী 19 সেপ্টেম্বর থেকে ভারত সফরে খেলবে আরও 2টি টেস্ট। এরপর আছে 3 ম্যাচের টি-20 সিরিজ। দেশে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের জন্য তৈরি হওয়ার কথা টাইগারদের। তার আগেই গণমাধ্যমে এলো এমন খবর। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে এককভাবে এখানে আসার সিদ্ধান্ত নিতে চায় না ক্রিকেট বোর্ড। এজন্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা ও পরামর্শ করবে তারা। চলতি সপ্তাহ শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দক্ষিণ আফ্রিকা। সিরিজটি গুরুত্বপূর্ণ হয় বাংলাদেশ সফরের সিদ্ধান্ত ক্রিকেটারদের উপর ছেড়ে দেয়নি সিএসএ, কারণ দলের বর্তমান ক্রিকেটারদের উপর ছেড়ে দিলে তারা নিরাপত্তা অজুহাতে আসতে চাইবে না। অনেকে ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠিত করতে চাইবেন। এই কারণে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে যৌথভাবে সিদ্ধান্ত নেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ফিউচার ট্যুর প্রোগ্রামের অধীনে এই সিরিজ খেলতে আসার কথা প্রোটিয়াদের, কিন্তু কঠিন পরিস্থিতিতে সিরিজটি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই সিরিজ বাতিলের পক্ষে নয় প্রোটিয়ারা, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 7ম স্থানে থাকলেও কাগজে কলমে এখনও লর্ডসে ফাইনাল খেলার সুযোগ দেখছে তারা। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি খেলতেই হবে, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2023-25 চক্রের এখনও 6টি টেস্ট ম্যাচ বাকি আছে দক্ষিণ আফ্রিকার। এই চক্রে ইতিমধ্যে 6টি টেস্ট খেলে ফেলেছে তারা। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চাইলে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলার বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার সামনে। পারভিন আক্তার, সময় সংবাদ। নারী ক্রিকেটের আরও খবর। বড় জয়ে শ্রীলঙ্কা সফর শুরু করলো বাংলাদেশ এ দল। দ্বিতীয় শেষ ওয়ানডেতে লঙ্কার নারীদের 7 উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে টাইগ্রেস। বৃষ্টি বাধায় ম্যাচ নেমে আসে 20 ওভারে, যেখানে স্বাগতিক দলের দেয়া 114 রানের টার্গেট 12 বল হাতে রেখেই পৌঁছে যায় জ্যোতি বাহিনী। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল 2 দলের প্রথম ওয়ানডে। কলম্বোর আকাশে বৃষ্টির ঘনঘটা, কখনো ঝরেছে মুষলধারে, কখনো বা থেমে থেমে। তাতে বেড়েছে অপেক্ষার শঙ্কা ছিল প্রথম ওয়ানডের মতো শেষ পর্যন্ত নাকি বাতিলই হয় গোটা ম্যাচটাই। তেমনটা হয়নি। স্থানীয় সময় দুপুর 2টা নাগাদ শুরু হয় খেলা। 50 ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় 20 ওভারে। তাতে টি-20 সিরিজের আগে সংক্ষিপ্ত সংস্করণে হয়ে গেল মোক্ষম প্রস্তুতিও।
কলম্বোতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফাহিমা রাবেয়ার বোলিং তোপে রীতিমতো দিশেহারা শ্রীলঙ্কা এ দল। প্রথমে আমাধি উইজে সিং, এরপর দলীয় ৩০ রানের আগেই কাউসেনি দুলহানির উইকেট হারিয়ে বিপদ বাড়ে স্বাগতিক দলের। চতুর্থ উইকেটে পিমি ওয়াসলাথা ও সত্য সন্দীপনের ৬১ বলে ৪৬ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ করলেও বেশি দূর আগানো যায়নি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৩ রানেই থামে লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন। কাগজে কলমে এ দলের ম্যাচ হলেও নারী বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজ। ব্যাটিংয়েও যেন সেই আস্থাই। স্বল্প টার্গেট তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি দিলারা মুর্শিদাদের। দলীয় ৩ রানে শামিমা সুলতানার উইকেট হারানোর পর আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশি দলকে। শেষ পর্যন্ত দিলারা ৪৭, মুর্শিদার ৩০ রানের সঙ্গে ঋতু নিগার সুলতানা জ্যোতির ৫০ রানের আনবিটেন পার্টনারশিপ। তাতে ম্যাচের সঙ্গে সিরিজটাও টাইব্রেকদের। বৃহস্পতিবার থেকে শুরু দুই দলের ৫ ম্যাচের টি-20 সিরিজ, যা সবগুলি অনুষ্ঠিত হবে কলম্বোতে। প্রথম দুই টি-20 ভেন্যু পিসারা ওভালে। ১৫ সেপ্টেম্বরের তৃতীয় টি-20 ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বরের চতুর্থ ম্যাচটি থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-20 ম্যাচটি হবে কলটসে। মাহবুব রিমন, সময় সংবাদ। ক্রিকেটের আরও খবর। পাকিস্তান সফরের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ৩ ম্যাচ সিরিজের দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতে না হতেই পরবর্তী সিরিজের জন্য প্রস্তুতি শুরু করতে হচ্ছে ইংল্যান্ড টেস্ট দলকে। ৭ অক্টোবর পাকিস্তানের মাটিতে শুরু হবে ৩ ম্যাচ সিরিজ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে সিরিজে ছিলেন না স্টোকস, তবে ফিট হয়ে দলে ফিরেছেন ইংলিশ ক্যাপ্টেন। এদিকে আঙুলের ফ্র্যাকচার থেকে সেরে উঠে ৩ মাস পর ফিরছেন ওপেনার জ্যাক ক্রলিও। স্পিন শক্তি বাড়াতে জ্যাক লিচ ও রেহান আহমেদকেও অন্তর্ভুক্ত করেছে থ্রি লায়নরা। অভিষেকের অপেক্ষায় রয়েছেন ব্রাইডন কার্স ও জর্ডান কক্স। নির্বাচনের কারণে অক্টোবরের ফিফা উইন্ডোতে জাতীয় দলের কোনো ম্যাচ আয়োজন করবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে নভেম্বরে জাতীয় দল যাতে দুটো প্রীতি ম্যাচে অংশ নিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে বাফুফে। পরিকল্পনা রয়েছে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়ারও। সব পরিকল্পনা এগোচ্ছে আগামী বছর মার্চে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাই কেন্দ্র করে। একেবারে সন্নিকটে বাফুফের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য খুব বেশি আলোচনা না থাকলেও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন আগ্রহীরা। নির্বাচনী ব্যস্ততার জন্য ফুটবল ফেডারেশনের ভাবনায় আপাতত নেই জাতীয় দল। ভুটানে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি হাভিয়ার কাবরেরার দল, যারা কদিন আগেও বড় দলের বিপক্ষে লড়াই করেছে। হঠাৎ করেই তাদের কেন ছন্দপতন, এর কারণ খোঁজার বদলে বাফুফে এখন ব্যস্ত নির্বাচনী প্রস্তুতি নিয়ে। তাই আপাতত ফুটবলারদের আসতে হচ্ছে না কোনো জবাবদিহিতার আওতায়। এটা নর্মালি একটা প্রসেসের মধ্যে আসে যে ওইখানে আমাদের টিম ম্যানেজার আছে, কোচ আছে, তারা আমাদের আসলে অফিসিয়ালি রিপোর্ট জমা দেয়। তো তারা রিপোর্ট জমা দিলে আমরা সভাপতি মহোদয় বলেন, আমাদের ন্যাশনাল টিমস কমিটি বলেন, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করবো এই রিপোর্টের ভিত্তিতে। জাতীয় দল নিয়ে বাফুফের পরিকল্পনা আপাতত 2 মাস পর নভেম্বর উইন্ডো নিয়ে। অক্টোবরে ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও সেদিকে মনোযোগ নেই কর্মকর্তাদের। পরের মাসে পরিকল্পনা আছে অন্তত 2টো ম্যাচ আয়োজন করার। সম্ভব হলে জাতীয় দলের জন্য একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার চেষ্টা করবে বাফুফে। অক্টোবর এবং নভেম্বর পাশাপাশি দুইটা অল্প সময়ের ব্যবধানেই হচ্ছে আমাদের হচ্ছে 2টা উইন্ডো। সো বাট আমরা যেহেতু নির্বাচন, আমরা আগে থেকেই একটা শিডিউল ছিল যে আমরা নভেম্বর উইন্ডোটাকে ইউজ করব। তো নভেম্বর উইন্ডোতে আমরা আসলে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি এবং অলরেডি আমাদের 2টা দেশ অলরেডি ইনভাইট করেছে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য। আরেকটা হচ্ছে যদি বলি একটা দেশ বাংলাদেশে এসে খেলার, অথবা ওদের ওখানে যাওয়া যায় কিনা। তো আমরা একটু আলোচনা করে কোচের সাথে কথা বলে আমরা আপনাদের বিস্তারিত পরবর্তীতে জানাবো। 2025-এর মার্চে শুরু হবে এশিয়ান কাপ বাছাই। সেখানে গ্রুপিংয়ে থাকবে র্যাঙ্কিংয়ের হিসেব। সামনে ফিফা উইন্ডো থেকে তার সুবিধা নিতে আদৌ কি কোনো পরিকল্পনা আছে বাফুফের? এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের আরও খবর জানাবো। ক্রীড়া অঙ্গন দুর্নীতিমুক্ত করতে কঠোর অবস্থানে চীন। অবৈধ জুয়া এবং ম্যাচ ফিক্সিং নিয়ে দীর্ঘদিন তদন্তের পর 43 জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, যার মধ্যে আছেন চীন জাতীয় দলের সাবেক 3 ফুটবলারও। এছাড়া সরিয়ে দেওয়া হয়েছে CF এর 10 উচ্চপদস্থ কর্মকর্তাকেও।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চীন। অনেক শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে পাঠানো হয়েছে কারাগারে। সাম্প্রতিক সময়গুলোতে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলের দুর্নীতির উপর নজর রাখছে বেইজিং, কারণ চীনে বিশ্বকাপ আয়োজনের ভাবনা আছে সি জিনপিংয়ের। কিন্তু কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে জড়ানো এবং বছরের পর বছর ধরে মাঠের পারফরমেন্স হতাশাজনক হওয়ায় সে পরিকল্পনায় গুড়ে বালি। তাই দেশটির ক্রীড়াঙ্গন দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স অবস্থানে চীন। দেশীয় খেলায় অবৈধ জুয়া এবং ম্যাচ ফিক্সিং নিয়ে 2 বছর ধরে তদন্ত করে আসছে চীন। তদন্তের পর দুর্নীতিতে 128 জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। জুয়ায় অংশ নেয়া এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে 43 জনের ওপর আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন। নিষিদ্ধ হওয়া বেশিরভাগ ফুটবলারই পেশাদার খেলোয়াড় ছিলেন। এ তালিকায় রয়েছেন চীনের জাতীয় দলের সাবেক 3 ফুটবলার। আছেন কাতার বিশ্বকাপ খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার সন জুন হো। 2021 সাল থেকে 2023 মৌসুম পর্যন্ত চাইনিজ সুপার কাপে খেলেছেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন জুন হো। সে সময় ম্যাচ ফিক্সিং এবং ঘুষ নেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। বিশ্বকাপ শেষে চীনে ফেরার সময় আটক করা হয় এই মিডফিল্ডারকে। নিষিদ্ধদের তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে আরও আছেন জিং জিংডাও, জাতীয় দলের সাবেক গোলকিপার গুচাও এবং ফরওয়ার্ড গুও তিয়ানুও। তদন্তে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মেলায় এ পর্যন্ত সিএফের প্রায় 10 উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘুষ নেয়ার দায়ে গত মার্চে সিএফের সাবেক চেয়ারম্যান জেন সুইয়ানকেও আজীবন কারাদণ্ড দিয়েছে চীনা সরকার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে দেখা মিলল বিস্ময়কর এক কুকুরের। রীতিমতো পেশাদার খেলোয়াড়দের তাক লাগিয়ে দিয়ে পারদর্শিতার সঙ্গে খেলতে পারে ভলিবল। কলি প্রজাতির প্রতিভাবান এই কুকুরটির নাম ফ্লকি। ব্রাজিলের রিও দে জেনেরিও শহরের সমুদ্র সৈকতে এক ভিন্ন চিত্রের দেখা মিলল। উৎসুক এক কুকুর লাফিয়ে লাফিয়ে পারদর্শিতার সঙ্গে খেলছে ভলিবল। একের পর এক সঠিকভাবে বল নিক্ষেপ করে তাক লাগিয়ে দিচ্ছে সমুদ্র সৈকতে ঘুরতে আসা সবাইকে। 3 বছর বয়সী প্রতিভাবান এই কুকুরটির নাম ফ্লকি। ভলিবল খেলার প্রথম শর্ত হলো খেলোয়াড়ের হাত ও বাহু ব্যবহার করা যাবে না। ফ্লকি খেলার নিয়ম ভঙ্গ না করেই তার মুখ দিয়ে নিক্ষেপ করে যাচ্ছে তার দিকে আসা বল। কুকুরটির মালিক জানায় তার বিভিন্ন কৌশলে খেলার নিয়মগুলো ইনস্টাগ্রামের দর্শকদেরকে আকৃষ্ট করেছে, যে কারণে ফ্লকির ইনস্টাগ্রাম ও টিকটকে রয়েছে লাখ লাখ ফলোয়ার। ব্রাজিলের অন্যতম বিখ্যাত কুকুরে পরিণত হয়েছে ফ্লকি। কখনো কখনো সে এমন কিছু করে যা কোনো পেশাদার খেলোয়াড়ও করতে পারে না, যেমন কোর্টে নিজের অবস্থান নিশ্চিত করা। সে সরাসরি বলের দিকে ফিরে বল নিক্ষেপ করতে পারে। সে ইনস্টাগ্রামে বেশ বিখ্যাত। কৌশলগত দিক দিয়ে সে 10-এ 10। সমুদ্র সৈকতে ঘুরতে আসা অনেকেই ফ্লকিকে দেখে চিনতে পারে। দর্শনার্থীরা জানায় তারা এত কাছে থেকে ফ্লকিকে খেলতে দেখতে পারবে তা ভাবেননি। উর্জিতা শাহজিন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং কাল দেশে আসছেন টাইগার হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে। ভারত সিরিজের দল ঘোষণা এ সপ্তাহেই। আজও মিরপুরে টি-20 দলের ক্রিকেটারদের অনুশীলন। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়।